দর্শক, আজকে আমরা আপনাদের সামনে যে আলোচনাটি করব, যারা পূর্বে থেকেই ভারতে অবস্থান করছেন এবং অবস্থান করতে যাচ্ছেন এবং আসতে চাচ্ছেন, তারা যদি এলটিবি অথবা সিএএ আবেদন করেননি বা আবেদন ছাড়াই এখনো বসবাস করছেন, আগামীতে তাদের জন্য ভয়ঙ্কর কিছু তথ্য আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। এবং আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে যত গুরুত্বপূর্ণ এবং মানুষের প্রয়োজনীয় ভিডিওগুলো প্রচার করা হয়। আগামীতে আমরা ভিডিও ছাড়ার পরে প্রথমেই যাতে আপনাদের কাছে চলে যায়, তাই লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা এই তথ্যগুলো ভারতের একজন বিশিষ্ট অ্যাডভোকেট কুমার স্যার ওনার মুখ থেকে শুনি। সবাই আসুন আমরা ভিডিওটি দেখি। নিপীড়িত হলে ভারতের নাগরিকত্ব আপনার অধিকার, কিন্তু আবেদন না করলে সর্বনাশ। হ্যালো, নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনাটা একটু সমস্ত বিষয়, বর্তমান, ভবিষ্যৎ, কেস রেফারেন্স, সিএএ, এলটিভি, নাগরিকত্ব, যারা 2015-র আগে এসেছেন তাদের কথা বলবো, যারা পরে এসেছেন তাদের জন্য কিছু ফলো আপ দেব এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি তাদের জন্য যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে অত্যাচার, নিপীড়ন বা প্রাণ রক্ষার জন্য ভারতে এসেছেন, সত্যি সত্যি যারা নিপীড়নের শিকার। এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সেই সমস্ত লোকদের পৌঁছে দেওয়াটা আপনাদের কর্তব্য, যদি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো। তবে এখন নাগরিকত্ব বা এলটিভির জন্য আবেদন করেননি, এখন অনেকে করেননি এলটিভির জন্য আবেদন, বসে আছে। আমি আগের ভিডিওতে বলেছি যে আপনাদের ডকুমেন্টেশনস না থাকলেও আপনারা এলটিভির জন্য আবেদন করতে পারবেন, আপনারা ইউএনসিএইচআরে শরণার্থীর জন্য আবেদন করতে পারবেন, আপনারা সিএএ আবেদন করতে পারবেন। আর আপনারা ভাবছেন, অনেকেই এখনও করেনি, আমি জানি করেনি। তো সেই জন্যই আজকে আমার এই ভিডিও বানানো, যাতে আরেকটু তাদেরকে বোঝাতে পারি যে এটা শুধু সত্য নয়, এটা একটা সতর্কতা। পার্ট 1, প্রথমে একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করব, বুঝলেন। একজন ব্যক্তি, জয়, নাম তো তার বলবো না আমি, ধরা যান তার নাম হচ্ছে আব্দুল রফিক, একজন মুসলিম ব্যক্তি। তিনি পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন 2005 সালে প্রাণের ভয়ে। কোনো পাসপোর্ট ছিল না, কোনো ভিসা ছিল না। দীর্ঘ 16 বছর ধরে তিনি অবৈধভাবে ভারতে থেকেছেন। দুবার এলটিভি রিজেক্ট হয়েছে, তৃতীয়বার রাষ্ট্রপতির কাছেও আবেদন করেছেন, কোনো সাড়া পাননি, আসেননি। শেষমেশ তিনি দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করেন। মাফ করবেন, বহু উকিলবাবুরা বলেছেন হাইকোর্টে নাকি এ বিষয়ে কোনো রিট পিটিশন ফাইল করাই যায় না, তারা নাকি হাইকোর্টে প্র্যাকটিস করেন। হতে পারে তাদের সেক্টরের সাথে এটা ম্যাচ করে না, তারা যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডে, সবাই তো সব ফিল্ডে নলেজ রাখেন না। তো যাই হোক, শেষমেশ তিনি দিল্লি হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেন এবং জয়লাভ করেন। তার ফেভারে আদালত কি বলল, শুধুমাত্র ধর্ম বা বৈধতা নয়, যদি ব্যক্তি নির্যাতিত হয়, পরিবার থাকে, শান্তিপূর্ণ জীবনযাপন করে, তবে তাকে থাকতে দেওয়া উচিত। আইন, আদালত নিউট্রাল জাস্টিস দেয়, তারা ধর্মের ভিত্তিতে, আমাদের ভারতবর্ষের ইমিগ্রেশনও ধর্মের ভিত্তিতে কোনো ডিসিশন দেয় না। যারা বলে বেড়ায় তারা মিথ্যে কথা বোঝায় আপনাদের। এখানে পারিপার্শ্বিক সার্কামস্ট্যান্সিয়াল
এভিডেন্স, আপনার প্রয়োজন, সত্যতা, এসব বিচার করে কোর্ট জাস্টিস দেয়। তো শুধুমাত্র ধর্ম বা বৈধতা নয়, যদি ব্যক্তি নির্যাতিত হয়, তার পরিবার থাকে, শান্তিপূর্ণ জীবনযাপন করে, তবে তাকে থাকতে দেওয়া উচিত। কে বলেছে? দিল্লি হাইকোর্ট বলেছিল, পুরনো কেস। পার্ট 2, আইনি অবস্থান ও মানবিক দৃষ্টিভঙ্গি। ভারতের সংবিধানে আর্টিকেল 21 অনুযায়ী রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি প্রত্যেক ব্যক্তির আছে, নাগরিক হোক বা না হোক, আছে। বিতর্ক আসতে পারে, বিতর্কটাই তো আমাদের জীবন, কিন্তু আছে। আমার যেটুকু স্টাডি, আমি তো বলেছি আমি ভিডিও বানাই তথ্যভিত্তিক, আমি নিজের মতো করে কিছু বলি না, তাতে নাগরিক হন বা নাগরিক না হন, আর্টিকেল রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আপনাকে প্রোটেক্ট করবে। তাই আপনি যদি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসেন, যদি সত্যি আপনার এখানে পরিবার, সন্তান, সংসার গড়ে ওঠে, তাহলে আপনি UNCHR, নোট করবেন, UNCHR, LTV, CAA, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, এগুলো এক একটা প্রসিডিওর। এই 4টি পথেই ভারতের আইনের অধীনে আবেদন করতে পারবেন। আরেকবার রিপিট করি, তাহলে ভারতীয় সংবিধানের আর্টিকেল 21 অনুযায়ী রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি প্রত্যেক ব্যক্তির আছে, নাগরিক হোক বা না হোক আছে। তাই আপনি যদি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসেন, যদি সত্যি আপনার এখানে পরিবার, সন্তান, সংসার গড়ে ওঠে, তাহলে আপনি এই 4টি পথে UNCHR, যেখানে আমরা শরণার্থীর জন্য আবেদন করি, LTV, যেখানে আমরা ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করি, CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আগেই আলোচনা করেছি, আর সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, এই 4টে পথ আপনার জন্য খোলা আছে। আপনি স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে ভারতের নাগরিক হতে পারেন। এই 4টি পথেই আইনের অধীনে আবেদন করতে পারেন। যারা এখনো আবেদন করেননি তাদের জন্য একটা সতর্কতা দিই। ভিডিও থাম্বনেলে দেখেছেন, অনেকেই বসে আছে, বিভিন্ন নামি দামি বুদ্ধিজীবী তাদের পরামর্শ দিচ্ছে যে সিএতে করো না, র্যাডারে চলে আসবে, এরপর NRC করে তোমাদের খেদিয়ে দেবে। আচ্ছা বলুন তো, যারা ধরপাকড় হচ্ছে তারা কি সিএ আবেদন করেছিল? নিজেকে একবার প্রশ্ন করুন। আপনি সিএ আবেদন না করলে কি আপনি র্যাডারে নেই? হ্যাঁ, এইসব উল্টোপাল্টা বোঝাচ্ছে আর আপনারা চুপচাপ হাত গুটিয়ে বসে আছেন। আর তারপর যেদিন বুলডোজার চলবে সেদিন বলবে ভারত সরকার নির্মম, নিষ্ঠুর, নির্যাতন করছে হিন্দুদের উপর। আর আপনারা এদিকে হিন্দুত্বের আঁচলের তলায় কতগুলো যে মুসলিম ভাইদের হিন্দু সাজিয়ে নিয়ে এসছেন, পথ করে দিয়েছেন অজান্তে, আপনারা করেননি। তারা আপনাদের পেছনে লুকিয়ে লুকিয়ে এসে দাঁড়িয়ে আছে, তারাই এইসব কার্যকলাপ চালাচ্ছে। তাদেরকেও এনেছে, তারা এমনি এমনি আসেনি, তাদেরকেও নিয়ে এসছে, কিছু সভ্য মানুষই নিয়ে এসছে। নাম করব না, আপনারা সবাই জানেন কারা কারা রোহিঙ্গাদের ইন্ডিয়াতে ইম্পোর্ট করেছিল। তো যারা এখনো আবেদন করেননি তাদের জন্য একটা কথাই বলবো, বন্ধুরা অনেকেই 2014 সালের 31শে ডিসেম্বরের আগেই এসেছেন, তবু এখনও সিএএ বা LTV বা নাগরিকত্বের জন্য আবেদন করেননি। কেন করেননি? এই কারণে করেননি, কারণ কেউ বলছে ইউটিউবে সিএএ বাতিল হয়ে গেছে, ঠিক আছে, সিএএ নাকি ক্যান্সেল হয়ে গেছে।
কেউ আবার বলছে আবেদন করলে ধরা পড়ে যাবেন, ভয়ে আবেদন করেননি, আপনি এমনি ভয়ে আছেন, আরও ভয় দেখাচ্ছে আপনাকে, ঠিক আছে? এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর, জানেন তো, এগুলো কোনো লজিক নেই। আপনি যদি এখনও আবেদন না করেন, আপনার জমি জায়গা ঘরবাড়ি অধিগ্রহণ করা হতে পারে। 30 বছর ধরে ভারতবর্ষে আছেন, জমি সম্পত্তি করেছেন, খেটে খুঁটে, থাকবে না। একবার যদি আপনাকে ধরে নেয়, আপনার সম্পত্তি ভারত সরকার অধিগ্রহণ করে নেবে, কারণ ইলিগাল ইমিগ্রেন্টস ভারতবর্ষে কোনো সম্পত্তি কিনতে পারে না। যেটা অবৈধভাবে কিনেছেন সেটা ভারত সরকার অবশ্যই অধিগ্রহণ করবে। কেউ চাইলে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে। পুলিশ ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারে, অবশ্যই ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আপনাকে ডিপোর্ট পর্যন্ত করা হতে পারে যদি সেরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, কিছু নেগেটিভিটি, কিছু সন্দেহ হয়। বর্তমান ভারত টলারেট করবে না। এমনকি 10,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা অবধি জরিমানা পর্যন্ত হতে পারে। আর আপনার ওপরে ব্ল্যাক লিস্ট বসে যেতে পারে, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। জিন্দেগিতে ভারতে ঢুকতে পারবেন না একবার যদি আপনার পাসপোর্টে ব্ল্যাক লিস্ট স্ট্যাম্প মেরে দেয়। যারা পাসপোর্ট ইউজার্স, যারা ব্ল্যাক লিস্ট হয়েছেন, তারা খুব ভালো করে জানেন, একবার জিজ্ঞেস করে নেবেন যে কুমার স্যার ঠিক বলছে না ভুল বলছে। কোনোভাবেই ঢুকতে পারবেন না। পার্ট 4, তাহলে এখন কি করণীয়? শুধু বললে তো হবে না, রাস্তাটাও তো দেখিয়ে দিতে হবে। আপনি যদি 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে ভারতে এসে থাকেন, আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে নির্যাতিত, শোষিত, নিপীড়িত হয়ে আসেন, আপনি যদি হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের তালিকাভুক্ত হন, তাহলে অবশ্যই সিএএ এর অধীনে নাগরিকত্ব পাওয়ার অধিকার আপনার আছে, এবং যত শীঘ্র সম্ভব অ্যাপ্লাই করে দিন। এরকম অনেককে আমি রিয়েল এক্সপিরিয়েন্স করেছি, তারা আমার সাথে ডিসকাস করেছে, হ্যাঁ করছি করব করে দিল্লি থেকে অ্যারেস্ট হয়ে গেছে এবং ডিপোর্ট হওয়ার কথা। কোনো কথা শুনবে না। যদি একবার আপনাকে ধরে নেয়, আর কোনো গল্প শেষ। কারণ এরা ম্যানেজ হয় না, যারা ধরছে তারা ম্যানেজ করার অপশান নেই কোনোভাবেই। লিগ্যালিটি ওকে, ইটস ওকে, আপনি থাকুন। লিগ্যালাইজ নেই, ডিপোর্ট। আর যদি আপনি মুসলমানও হন, মুসলমান ভাইদের কথাও বলছি, যদি আপনি মুসলমানও হন এবং যদি বাস্তবে নির্যাতিত হয়ে থাকেন, অনেকে আছে মুসলিম হয়তো হিন্দুদের প্রোটেক্ট করতে গিয়ে উনি বিপদে পড়ে গেছেন, বাধ্য হয়ে চলে এসেছেন ভারতবর্ষে, পাকিস্তানে প্রতিবাদ করায় পাকিস্তানের থেকে বিতাড়িত হয়েছে, এরকম আছে, অনেকেই আছে। তো তাদের ক্ষেত্রেও আমি বলবো হাইকোর্টে রিট ফাইল করতে পারেন, ইউএনসিএইচআর এর মাধ্যমে রিফিউজি স্ট্যাটাস পেতে পারেন। আপনার ধর্ম নয়, আপনার মানবিক বাস্তবতা এবং জীবনযাপনই মুখ্য বিষয়। ভারত ধর্মের আধারে নাগরিকত্ব দেয় না, ভারত আইনগতভাবে নাগরিকত্ব দেয়। অধিকার আপনারও আছে। অনেকে ভুল বোঝাচ্ছে আপনাদের, ভুল বুঝবেন না। সঠিক একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন। সঠিক একজন আইনজীবী, সঠিকের উল্টোটা বেঠিক হয়, আর ভেঙে চুরে বেশি বলা যায় না, বুঝলেন? যাই হোক, তো সময় নষ্ট করবেন না, বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না। যেটা ন্যায্য, ভারত সরকার যেটা বলছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করুন। আপনি নিজের এবং পরিবারের ভবিষ্যতের নিরাপত্তা চান তো নাকি? নিজের এবং ফ্যামিলির নিরাপত্তা তো চান, তাহলে অবশ্যই নাগরিকত্ব অ্যাপ্লাই করুন এই 4টে পথের একটাতে। অন্যথায় সমূহ বিপদ।
থাম্বনেলের কথাটা আমি সত্যিই লিখেছি। আমি অ্যাডভোকেট কুমার, আমি আইনের আলোকে সত্য কথাটা আপনাদের বললাম, সোজা সাপটা বললাম, কারণ আমি সোজা সাপটাই কথা বলি, আর বেশি বড় ভিডিও আমি বানাই না। ডিসক্লেমার অবশ্যই দেব, অবশ্যই আপনাদের পাশে আছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আগামী ভিডিওতে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি এই ভিডিওগুলো আপনাদের নলেজ শেয়ার করার জন্য, এডুকেশনাল ভিডিও হিসেবে এগুলো বানাই। আমার আইনগত প্রফেশনকে আমি বিক্রি করার জন্য এসব বানাই না। টু বি ভেরি অনেস্ট, তো এটা ডিক্লারেশনস। তো অবশ্যই সমস্যা হলে কোনো ভালো আইনজীবীর সাথে পরামর্শ করবেন, কিন্তু অবশ্যই আপনি কিন্তু নাগরিকত্বের অ্যাপ্লিকেশনটা করে দেবেন। বেশি বড় ভিডিও তো আমি বানাই না, শর্টেই বলি, বুদ্ধিমানরা তাতে বুঝে যায়। তো আজকে এখানেই সমাপ্ত করব। দেখা হবে আগামী ভিডিওতে। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ভিডিওটা অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন। সঙ্গে থাকবেন। প্রতি মুহূর্তে আমি বিভিন্ন আইনি সমস্যা এখানে বিশ্লেষণ করব এবং অবশ্যই সেটা আপনাদের কাজে লাগবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।